আজকের ভিডিওতে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে খুবই ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছে দিনকে দিন। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথা থেকে আসছে সেই সম্বন্ধে কিছু বিস্তর ইতিহাস আমি আজকে বলার চেষ্টা করব আমার এই ভিডিওতে। এবং তোমরা যারা দাবা খেলা খুব পছন্দ করো, এই দাবা খেলাতে কিভাবে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স কাজ করে, যে আমাদের কম্পিউটার সিস্টেম কিভাবে একজন মানুষের সাথে দাবা খেলে এবং তারা এত প্রিসাইজলি দাবাটা খেলে, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এবং দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম ইন চেস, গ্যারি কাসপারভ নিয়ে কিছু কথা বলবো আজকে। গ্যারি কাসপারভকে এখনো দাবা খেলার সেরাদের সেরা বলা হয়, গড বলা হয়, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। তো সেও কিন্তু 1997 সালে আইবিএম এর ডিপ ব্লু এক্সপার্ট সিস্টেমের কাছে দাবা খেলায় হেরে গিয়েছিল। যদিও সে প্রথম 2টা ম্যাচ জিতেছিল, কিন্তু 6টা কনজিকিউটিভ ম্যাচ হয় এবং এর মধ্যে দেখা যায় ফাইনালি সে গ্যারি কাসপারভ কিন্তু হেরে যায়। তার মানে কি, এই আমাদের যে হিউম্যান ব্রেনের যে বিস্তর, সেটা কিন্তু কখনোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হয়তো করা সম্ভব হবে না। জানি না ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার সীমাটা কোথায় শেষ হয় এটা বলা খুব মুশকিল। তবে এট এ টাইম হিউম্যান ব্রেন কিন্তু এতটা ডিসিপ্লিনড ওয়েতে সবসময় নিজের নর্মস, নিজের আইডিয়া, নিজের ব্রেনকে ইউজ করতে পারে না, এটা একটা মেশিন পারে। যার কারণে গ্যারি কাসপারভও দাবা খেলায় ডিপ ব্লুর সাথে পারে নাই, যেটা আইবিএম এর ম্যানুফ্যাকচারিং একটা এক্সপার্ট সিস্টেম এবং টেকনিক্যাল নিউরাল নেটের একটা সিস্টেম ছিল। যাই হোক, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টা আজকে আলোচনা করব আমাদের ভিডিওতে। তো এই ভিডিওটার মধ্যে আমি দেখাবো যে হিউম্যান ব্রেইন, আমাদের যে নিউরাল নেটওয়ার্কটা আছে, সেটা কিভাবে মেশিনের মধ্যে ইমপ্লিমেন্ট হয় এবং এই বিষয় সংক্রান্ত যাবতীয় অতীত ঘটনা এবং বর্তমানে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবনে প্রভাব বিস্তার করতেছে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, hit the like button. Each trick, find your own lights. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমেই দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা কি, সেটা একটু বলার চেষ্টা করি। দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা শক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ করার ক্ষমতা দেওয়ার ধারণাটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। তার মানে আমাদের মানুষের যে চিন্তা করার ক্ষমতা, সেটা একটা মেশিনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারলেই সেটা হয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কোনো ঘটনা বা পরিস্থিতির সাপেক্ষে কোনো যন্ত্র কি ধরনের সিদ্ধান্ত নেবে তার সক্ষমতার পরিমাপন পদ্ধতি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। একটা হচ্ছে LISP, লিসপ, সি লিপস, প্রোলগ, C++, জাভা, সি প্রভৃতি। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, আমাদের পঞ্চম প্রজন্মের ভাষা, সেখানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সবচেয়ে বেশি। এবং তোমরা দেখতে পাচ্ছ একটা নিউরাল নেটের ছবি এখানে দেওয়া আছে। আমাদের হিউম্যান ব্রেনের যে অক্সন ডেনড্রাইটের যে সিনাপসিস, সেই টেকনোলজিটা, সেই সায়েন্সটাই কিন্তু আমাদের নিউরাল নেটওয়ার্কের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে জিনিসটা ইমপ্লিমেন্ট করে মেশিনের মধ্যে। এইবার দেখো, আমরা এআই এর হিস্ট্রিটা একটু জানবো, যে এআই এর হিস্ট্রিটা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা কোত্থেকে আসছে দেখো। 1956 সালে জন ম্যাককার্থি প্রথম এটা চালু করেন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টার্মটা, জন ম্যাককার্থি প্রথম চালু করেন। তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো বুদ্ধিমান যন্ত্র নির্মাণের বিজ্ঞান ও প্রযুক্তি। সহজ কথায়, বুদ্ধিমত্তা হলো চিন্তা করার বিশেষ ক্ষমতা, যা প্রাণীর আছে কিন্তু জড়বস্তুর নেই। তবে বিজ্ঞানীরা দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে যন্ত্রের মধ্যে চিন্তা করার ক্ষমতা প্রদান করতে সফল হয়েছেন। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, জিনিসটার কথাটার নামে কৃত্রিম কেন? কৃত্রিম বলছে এটা মানুষ তৈরি করার কারণে এটা কৃত্রিম হয়ে গেছে। এটা যদি ন্যাচারাল হইতো বা প্রাকৃতিক হইতো, যে অটোমেটিকলি ভাবে জিনিসটা যদি হইতো, তাহলে সেই বুদ্ধিমত্তাটা কিন্তু কৃত্রিম হইতো না। এটা কৃত্রিম হওয়ার মেন কারণ হচ্ছে এটা মানব দ্বারা সৃষ্ট, যার কারণে এটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলছি। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কিন্তু হচ্ছে অ্যালেন টুরিং, বাট এই শব্দটা বা এই টার্মটা প্রথমে আনছে জন ম্যাককার্থি। এটা একটু খেয়াল রাখবা, তোমাদের পরীক্ষায় যদি জনক আসে তাহলে অ্যালেন টুরিং এই এমসিকিউটা তোমরা দাগাই দিবা। এটা কি হয়েছে দেখো, 1950 সালে অ্যালেন টুরিং তার টুরিং টেস্ট
যুগান্তকারী পরীক্ষা প্রকাশ করেন। এক কথায় টুরিং টেস্টের মাধ্যমে কোনো যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কিনা তা জানা যায়। মানে একটা যন্ত্রের কি চিন্তা করার ক্ষমতা আছে কিনা সেটা আসলে তুমি এখান থেকে বের করতে পারবা। কোন একটি যন্ত্র টুরিং টেস্টে উতরে গেলে, মানে এটা যদি টুরিং টেস্টের পরীক্ষায় পার করে ফেলে, তাহলে যন্ত্রটার কি আছে? বুদ্ধি আছে, বুদ্ধিমত্তা আছে। তো অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং এর কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সাথে তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবে সে সমাদৃত, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দরুন কম্পিউটারের ভাবনা চিন্তাগুলো মানুষের মতোই হয়। অ্যালান টুরিং কিন্তু অনেক বড় একটা কাজ করছে তার টুরিং টেস্ট পরীক্ষার মাধ্যমে, এবং এই টুরিং টেস্টের মাধ্যমে সে জানতে পারবে যে একটা যন্ত্রের কি বুদ্ধিমত্তা আছে কিনা। তো আমরা জানি অলরেডি যে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে অ্যালান টুরিং, এবং এই সেম কথাটা এখানে দুইবার আমার দুই প্যারাতে চলে আসছে, সো এটা আমি স্কিপ করছি। এবার আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার তিনটা ভাগ আছে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, আর হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এখন আমরা এই তিনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনেশনটা জানবো, যে তিনটার মধ্যে ডিফারেন্সটা আসলে কি। আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্সটা কি? আসলে ন্যারো কথাটা তো বুঝতেই পারছো যে সংকীর্ণ, যার বুদ্ধিমত্তাটা খুবই লিমিটেড। যেমন ধরো একটা মেশিন দাবা খেলা খেলতে পারে, সে কিন্তু লুডো খেলাও খেলতে পারার কথা, কিন্তু এই ন্যারো ইন্টেলিজেন্সটা হচ্ছে যে দাবা খেলা খেলতে পারে, সে শুধু দাবা খেলাই খেলতে পারবে, লুডো খেলা সহজ হইলেও সে খেলতে পারবে না। এইটা হচ্ছে ন্যারোর কথাটার তাৎপর্য এখানে। হ্যাঁ, যে লুডো খেলা খেলতে পারবে না, দাবা খেলায় কম্পিউটারকে বিশ্বের শ্রেষ্ঠ দাবারু বলা হয়, এবং কখন কোন চাল দিতে হবে তা দাবার প্রোগ্রামযুক্ত কম্পিউটার নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে। এই যে দেখো, আমি ভিডিওর শুরুতেই বলছিলাম আইবিএম এর ডিপ ব্লু সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দাবা প্রতিযোগিতায় তোমার হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু গ্যারি কাসপারভকে পরাজিত করেন। তো এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, কারণ গ্যারি কাসপারভ ছিল গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম ইন চেস। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ফলে কৃত্রিম কম্পিউটার বুদ্ধিমান যন্ত্রে পরিণত হয়। এটা ছিল ন্যারো ইন্টেলিজেন্স, যে সে স্পেসিফিকলি একটা কাজ করতে পারবে, ডিফারেন্ট টাইপ অফ কাজ কিন্তু সে করতে পারবে না। এবার আসো তারপরে যাই, জেনারেল ইন্টেলিজেন্স কোনটা? এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ। এই ধাপে মানুষের মতো চিন্তা করতে, সমস্যা সমাধান করতে, পরিকল্পনা করতে এবং নতুন পরিবেশের সাথে মানিয়ে চলার ক্ষমতা অর্জন করতে পারে। আর সুপার ইন্টেলিজেন্স কি? এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার তৃতীয় ধাপ। কম্পিউটার মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে চিন্তা করবে এবং সমস্যা সমাধান করতে, জ্ঞান অর্জন এবং প্রয়োগ করতে, তথ্য বিচার বিশ্লেষণ ইত্যাদি ধরনের জটিল সমস্যার সমাধান করতে পারবে। তো এই সুপার ইন্টেলিজেন্সই কিন্তু বর্তমানে চলতেছে। আসলে অনেক কিছু মানুষের চেয়েও অনেক পারফেক্ট ভাবে কম্পিউটার করতে পারছে, যেটা সুবিধাও আছে অসুবিধাও আছে, সেটা তো অন্য ডিসকাশন। আজকে তো আমার ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জাস্ট আমি ডিসকাস করতেছি, বাট এটার সুবিধা অসুবিধা কিন্তু দুইটাই আছে। আচ্ছা, এটার ইউজেস গুলা দেখো, ইউজেস অফ এআই কোথায় কোথায় এটা এখন ব্যবহার করা হয়। যেমন আমার ড্রাইভারলেস কার, মানুষবিহীন গাড়ি, অলরেডি তোমরা দেখতেছো যে বড় বড় কোম্পানিগুলো কিন্তু, যারা গাড়ির কোম্পানি, তারা কিন্তু অলরেডি চালকবিহীন গাড়ি বিদেশে কিন্তু অলরেডি চলতেছে, এবং তারা কিভাবে চলে তোমরা অবশ্যই ভিডিও দেখেছো। তো সেটা কিন্তু এআই এর একটা ব্যবহার, অ্যাপ্লিকেশন। তারপর জটিল গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করে থাকি। সেখানে কিন্তু অনেক বড় বড় সমস্যা সমাধান করতে পারে, যেটা অনেক সময় ক্যালকুলেটরও পারে না, বাট কম্পিউটারের এআই পারে। ক্ষতিকারক বিস্ফোরক শনাক্তকরণ নিষ্ক্রিয় করার কাজে এটা একটা বিষয়। চিকিৎসা ক্ষেত্রে আছে মাইসিন, কাস্টমার সার্ভিস প্রদানে, গেম খেলায়, তারপর হচ্ছে বিভিন্ন ডিভাইসের সূক্ষ্ম ত্রুটি শনাক্তকরণে, স্বয়ংক্রিয়ভাবে তথ্য শনাক্তকরণ এবং বিশ্লেষণে, প্রাকৃতিক খনিজ সম্পদ খুঁজে বের করতে, মাইনিং করার কাজে এটা ইউজ হয়। তারপর আমাদের ব্যাংকের স্টকের কাজে ইউজ হয়। তারপর অফিস কর্মীদের যে কর্মতালিকা সেইটার কাজে ইউজ হয়। তার আমাদের গাড়ির গিয়ার পরিবর্তন, অটো পাইলট সিস্টেম, বিমান চালনা, এই কাজগুলোতে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হয়। এবার ডোমেন অফ এআই দেখি। এর তিনটা প্রধান গ্রুপে বিভক্ত করতেছি এআইটাকে। তো তার মধ্যে তোমার হচ্ছে কি কি ধরনের মানে তার পার্টস গুলো আছে। যেমন আমাদের এক্সপার্ট সিস্টেম হচ্ছে একটা ডোমেইন, ফাজি লজিক আছে, নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগরিদম, এরকম অনেকগুলো, ডেক্সটিরিটি, লোকোমোশন, এই পার্টগুলো আমাদের ডোমেইনের মধ্যে পড়বে। লার্নিং সিস্টেমের মধ্যে তোমার চারটা আছে: লার্নিং এলিমেন্ট, পারফরমেন্স এলিমেন্ট, ক্রিটিক আর প্রবলেম জেনারেটর। ফাজি লজিক হচ্ছে যে সত্য মিথ্যা যাচাই করা, শনাক্ত করা, যে কোনো একটা বিষয়কে ট্রু অর ফলস স্টেটমেন্টের মাধ্যমে জিনিসটাকে উপস্থাপন করা। আর নিউরাল নেটওয়ার্ক হচ্ছে আমাদের মানব মস্তিষ্ক কিভাবে কাজ করে সেটার টোটালি
অনুকৃত করে নকল করে সেটাকে মেশিনের মধ্যে ইমপ্লিমেন্ট করা। আর জেনেটিক অ্যালগরিদম হচ্ছে তোমার আমাদের বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তিগত বিভিন্ন অ্যালগরিদম সফটওয়্যার রিলেটেড বিষয়গুলোকে অ্যাপ্লাই করা। এরপরে আসো তারপর আমাদের এক্সপার্ট সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করি। এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত বুদ্ধিভিত্তিক বিজ্ঞানের ক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো এক্সপার্ট সিস্টেম। এটা হচ্ছে খুব দ্রুততার সাথে যে কোনো বিশাল তথ্য সে খুঁজে বের করতে পারবে এবং অ্যানালাইসিস করতে পারবে। পরীক্ষা যদি কখনো আসে যে এক্সপার্ট সিস্টেম কি, তাহলে তোমরা যে বোল্ড করা অংশটা পড়তে পারো যে কোনো বিষয়ের উপর বিশাল তথ্য সংগ্রহ করে ওই বিষয়ের উপর যে কোনো প্রশ্ন করে কম্পিউটার থেকে জেনে নেওয়ার ব্যবস্থা এক্সপার্ট সিস্টেম বলে। এটা খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোপ্রসেসর এবং চিপ ব্যবহার করে প্রোগ্রামিং এর মাধ্যমে এই কৃত্রিম বুদ্ধিমত্তাটা তৈরি করা হয়েছে। এবং এক্সপার্ট সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো ধরনের বড় কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবো, লাইক রোগ নিরাময় থেকে শুরু করে জটিল ডিজাইন ত্রুটি সংশোধন, জেট বিমান চালনায় শিডিউল তৈরি, তারপরে ভূতলের যে মাইনিং এর যে ব্যাপারটা আছে, এগুলো সব কাজই হচ্ছে এক্সপার্ট সিস্টেমটা করা যাবে। যদিও একজন মানুষের বিকল্প এখনো পুরোপুরি ভাবে এআই হইতে পারে নাই, ইন ফিউচারে আশা করা যাচ্ছে যেটা হইতে পারবে। এটা নিয়ে অনেক ডিসপিউট আছে, অনেক বিতর্ক আছে। এবার আসলে এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে ভুল না থাকলে এক্সপার্ট সিস্টেম কাজ করতে কোনো ভুল করে না, একটা দক্ষ মানুষের সমতুল্য হিসেবে কাজ করে, কিন্তু এটা কখনো বিকল্প হতে পারবে না, এখনো পর্যন্ত হয় নাই। দক্ষ মানুষের জ্ঞান বুদ্ধির তৈরি করার প্রোগ্রাম দিয়ে পরিচালিত হয়ে মানুষের থেকে দ্রুত গতিতে এটা কাজ করে। এবং এক্সপার্ট সিস্টেমে কিছু পরিধি আছে যে কোথায় কোথায় এটা ইউজ হচ্ছে। ডিপ ব্লুটা তো আমরা অলরেডি বললাম, ডেনড্রাল আছে, তারপর হচ্ছে তোমার মোলজেন আছে। এইগুলো হচ্ছে তোমরা একটু পড়ে নিতে পারো যে কোন সিস্টেমটা কিসের কাজ করে, কোনটা মাইনিং এর কাজ করতেছে, কোনটা চিকিৎসার কাজ করতেছে, কোনটা গেমিং এর কাজ করতেছে, কোনটা পদার্থের একটা আণবিক গঠন নিয়ে কাজ করতেছে। তো এক একটা কিন্তু এক এক অ্যাপ্লিকেশনে এই এক্সপার্ট সিস্টেমটা কাজ করছে। তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। এরপরে আসো এক্সপার্ট সিস্টেমের ব্যবহারের মধ্যে হচ্ছে রোগ নির্ণয় করা, বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন, ত্রুটি সংশোধন, শিডিউলিং করা, হ্যাঁ, মাইনিং এর কাজ করা, গাড়ির গতির সাথে মিল রেখে গিয়ার পরিবর্তনের কাজ, ব্যাংকিং, শেয়ার মার্কেটের যে লেনদেন, দাবা খেলা এবং বিভিন্ন ধরনের কাজে এটা ব্যবহার হয়। এবার হচ্ছে চ্যাট জিপিটি, এটা খুবই একটা আলোচিত বিষয় যে চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওয়ান অফ দা মানে মাইলস্টোন টাইপের একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ চ্যাটবট, যেটার মাধ্যমে হচ্ছে তোমার মানুষজন তার প্রশ্ন সমাধান লাইভলি চ্যাটের মাধ্যমে সমাধান করে। এবং এই চ্যাট জিপিটি দ্বারা গুছিয়ে তুমি যে কোনো ধরনের, যেমন ইমেল কম্পোজ করা হইতে শুরু করে বিভিন্ন ধরনের কোডিং, প্রোগ্রামিং সহ জটিল জটিল বিষয়, গল্প, প্রবন্ধ বিভিন্ন ধরনের সাজিয়ে গুছিয়ে তুমি লিখতে এটা হেল্প করবে, কাইন্ড অফ টিচারের মতো। এন্ড দিস ইজ আওয়ার লাস্ট স্লাইড, যে আমরা যে ড্রাইভারবিহীন গাড়ি যাতায়াত করা যায় যে বর্তমানে, সেটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সম্ভব হয়েছে। আমার ড্রাইভারের সিটে কেউ থাকবে না, সে অটোমেটিকলি ড্রাইভ হবে এবং পিছনে প্যাসেঞ্জার থাকতে পারে, প্যাসেঞ্জার তার এই গুরুত্বপূর্ণ সময়টাকে তারা ব্যবহার করতে পারে তাদের অ্যামিউজমেন্ট, মুভি দেখা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখা। দেখো একজন ড্রাইভার কিন্তু যখন গাড়ি চালায় সে কিন্তু প্রাকৃতিক দৃশ্য বা অন্যান্য বিষয়গুলোকে কিন্তু উপভোগ করতে পারে না, কারণ তার একটা বিশাল প্রেসার, রেসপন্সিবিলিটি তার থাকে যখন সে ড্রাইভিং করে। তো এই জিনিসটা থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রাইভারলেস কারের যে প্রযুক্তিটা আনছে, এবং এর কারণে কিন্তু ড্রাইভারও তার জার্নিটাকে এনজয় করতে পারবে। হ্যাঁ, তো ডে বাই ডে এটা ডেভেলপড হচ্ছে এবং আমাদের বাংলাদেশে হয়তো বা এটা এক সময় চলে আসবে, এই ড্রাইভারলেস কার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হোপফুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে কিছু আইডিয়া তোমাদের দিতে পারলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।